I guess. अच्छा रेड सॉइल बार करो। ओह রেড সয়েল। সো বলতে গেলে লাল মাটি, যেটা আমরা নর্মালি বাঁকুড়া, পুরুলিয়া ওই সব সাইডে লাল মাটি দেখতে পারি, বোলপুর। সো এটা কি করে ফর্ম হয়, প্রথম এটা আন্ডারলাইন করবে, ফর্মড বাই দ্য ওয়েদারিং অফ ওল্ড ইগনিয়াস অ্যান্ড ক্রিস্টালাইন রকস, যেগুলো মেটামরফিকও হতে পারে, ইগনিয়াসও হতে পারে, যার মধ্যে গ্রানাইট, নাইস এগুলো রয়েছে। অ্যান্ড দ্য সয়েল ইজ অলসো, এটা অলসো কি লেখা আছে এই যে এইখানটা দেখো, অলসো ফর্মড so it is also formed in situ, মানে in the place of origin। ওই যে আগের দিন তোমাদেরকে মার্ক করিয়েছিলাম, আচ্ছা বাই দ্য ওয়ে তোমাদেরকে যেটা মার্ক করিয়েছিলাম সেই পিডিএফটা কোথায়? ওর মধ্যে TRF করে লেখা ছিল না? হ্যাঁ TR এমনি করে, তাহলে ওই পিডিএফটা কোথায় গেল? ও আচ্ছা এই তো পিডিএফটা। আচ্ছা এনিওয়েজ একটার মধ্যে মার্জিং করে দিয়েছি। ওকে সো যাই হোক, red soil is formed from the weathering of old crystalline, igneous and metamorphic rock, and it is mainly from granite, gneiss, আর এটা in situ formation হয়, মানে in the place of origin। Large cloths of Tamil Nadu, Karnataka, northeastern Andhra Pradesh, Chhattisgarh, Madhya Pradesh, Jharkhand, Odisha এগুলোতে red soil দেখা যায়। It is also mainly found in the northeastern states যেমনি মেঘালয়া, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এখানে আমরা red soil দেখতে পারি। নাও ক্যাটে এখন আপাতত 2টো চ্যাপ্টার, সেটা বেড়ে 3-4টে চ্যাপ্টার হতে পারে। ইউনিট হচ্ছে 50 মার্কসের, যেটা নর্মালি দমদমে আগে থেকে হয়ে এসছে। আমাদেরই ক্যাট 2 পার্টে হতো, এখন যেহেতু গ্রুপ অফ স্কুলস ফলো হচ্ছে সো ওই জন্য ইউনিট আমাদের হবে না। ইউনিট নর্মালি 50 মার্কস, যেটা দমদমে হয়ে এসছে। এবার যদি সেটাই হয় তাহলে এক্সপেক্টেড চ্যাপ্টার্স উইল ইনক্রিজ, কারণ 50 মার্কস আর টার্মিনাল হচ্ছে 80 মার্কস। তো 80 মার্কসে যদি 8টা চ্যাপ্টার থাকে তাহলে 50 মার্কসে কত থাকবে? 4 থেকে 5টা এক্সপেক্টেড। সো ওই জন্য আপাতত সয়েল, এরপরে এক্সপেক্টেড হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন, আর যদি বাড়ে ওয়াটার রিসোর্সেস। সো ওই জন্য ওটা আমাদেরকে রেডি রাখতে হবে বিফোর হ্যান্ড। হ্যাঁ হ্যাঁ পরের বার হ্যাঁ রিহার্সাল হবে, আগের বছর হয়নি বিকজ সিলভার জুবলি অ্যান্ড অল দিস, এই বছর তো হবেই। আচ্ছা ইট ইজ রেড ইন কালার বিকজ অফ হাই আয়রন অক্সাইড কন্টেন্ট। তো এটা মাথায় রাখতে হবে, আয়রন প্রচুর রয়েছে, সো অবভিয়াসলি ইট ইজ রেড ইন কালার। এটা হচ্ছে ফিজিক্যাল, বাট যেটা হাই আয়রন কন্টেন্ট দ্যাট ইজ কেমিক্যাল, বিকজ ইটস আয়রন, সো ইটস আ কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য রক, নট আ ফিজিক্যাল। তো ফিজিক্যাল হচ্ছে অ্যাকচুয়ালি এই পার্টটা, মানে রেড ইন কালার যেটা, বিকজ এটা আমরা দেখতে পাচ্ছি। আর যদি আয়রন ধরা হয় তাহলে ওটা কেমিক্যাল, আয়রনের জন্য ওটা রেডিশন কালার। সো রেডিশন কালার যদি আমরা লিখি দেন দ্যাট ইজ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, বাট অ্যাকচুয়ালি রেড সয়েল ইজ রেড ইন কালার, ইট সাউন্ডস ভেরি ভেগ। সো ওই জন্য এই পয়েন্টটা অ্যাভয়েড করবে, দ্যাট ব্ল্যাক সয়েল ইজ ব্ল্যাক ইন কালার, রেড সয়েল ইজ রেড ইন কালার, ডু নট রিপিট হেডিংস। কালার ক্যান ভ্যারি, হ্যাঁ এটা অবভিয়াসলি রাইট, এই যে কালার ক্যান ভ্যারি ফ্রম ব্রাউন টু ইয়েলো, চকলেট ব্রাউন টু ইয়েলো। সো এই পয়েন্টটাকে তোমরা লিখতে পারো, বাট ওই যেটা বললাম
ডু নট রাইট দ্যাট রেড সয়েল ইজ রেড, ব্ল্যাক সয়েল ইজ ব্ল্যাক, এই ভেরিয়েশনটা লিখতে পারো, চকলেট ব্রাউন টু ইয়েলো। সো দ্যাট ইজ আ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক। ইটস আ মিক্সচার অফ ক্লে অ্যান্ড স্যান্ড। সো অ্যাগেন ক্লে আর স্যান্ড, এটা ফিজিক্যাল প্রপার্টি। ইট ইজ নট আ ফার্টাইল সয়েল অ্যান্ড ইট ইজ ডেফিশিয়েন্ট, যে জিনিসগুলো নেই ওর মধ্যে, নাইট্রোজেন, লাইম, ফসফরিক অ্যাসিড অ্যান্ড হিউমাস। অবভিয়াসলি হিউমাস নেই, রেড সয়েল, ল্যাটেরাইট সয়েল, ব্ল্যাক সয়েল, এগুলোতে হিউমাস থাকে না। দ্য সয়েল বিকামস প্রোডাক্টিভ ওনলি ওয়েন ফার্টিলাইজার্স আর অ্যাডেড। ফার্টিলাইজার অ্যাড করলেই সয়েলটা প্রোডাক্টিভ বা ফার্টাইল হয়ে যায়, না হলে কিন্তু না, কিছুই কাল্টিভেট করা যায় না এর উপরে। ইট ইজ রিচ ইন পটাশ, দেখো পয়েন্টটা রয়েছে, ইট ইজ রিচ ইন পটাশ। ইট ইজ পোরাস ইন নেচার। পোরাস মানে, হোয়াট ইজ দ্য মিনিং অফ পোরাস? ফুটো ফুটো ঠিক বললে হবে না, পোরাস কথার মানে হচ্ছে easily allows water to pass, that is porous। এটা ইজিলি ওয়াটার অ্যালাউ করে পাস করার জন্য। ইরিগেশন ইজ হেন্স নেসেসারি ফর দ্য ক্রপস টু গ্রো। ইট ইজ ফ্রায়েবল ইন নেচার। ফ্রায়েবল কথার মানে হচ্ছে গুঁড়ো গুঁড়ো, ঠিক আছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইজি টু টিল দ্য সয়েল। টিল কথার মানে হচ্ছে প্লাউ। এবার ধরে রাখো যদি আঠালো মাটি হয়, ওর মধ্যে যদি আমি লাঙল দিই আর যদি টানি, তাহলে অনেকটা কষ্ট করতে হবে, বিকজ আঠালো মাটি তো পুরোটা আঠার মতন এগিয়ে আসবে, তো ভালো করে আমি ওটাকে প্লাউ করতে পারবো না। বাট যদি গুঁড়ো গুঁড়ো হয় আর যদি ওর মধ্যে প্লাউ চালাই, তাহলে খুব সহজে ওর মধ্যে গাড্ডা হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ সেইং বিং ফ্রায়েবল ইট ইজ ইজি টু টিল দ্য সয়েল। সো এখানে দেখো আমি লিখেছি ওয়েন ইট ইজ পালভারাইজড। পালভারাইজ কথার মানে হচ্ছে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া, সেটা হচ্ছে পালভারাইজেশন। ক্রপস যেটা এর মধ্যে হতে পারে মেজ, হুইট, রাইস, মিলেটস, টি, কটন, সুগারকেন, ক্যাশিউ, পালসেস এক্সেট্রা উইথ দ্য হেল্প অফ ফার্টিলাইজার্স অ্যান্ড ইরিগেশন। সো যাই কাল্টিভেশন করো না কেন, ফার্টিলাইজার, ইরিগেশন দরকার। নাও ল্যাটেরাইট সয়েল, ইট ইজ অলসো কল্ড ব্রিক সয়েল। ব্রিক সয়েল মানে ইট, এটা দিয়ে তৈরি হয়। কেন? যখন ড্রাই হয়ে যায়, অতিরিক্ত শক্ত হয়ে যায়। সো ইট ইজ ফর্ম বাই দ্য লিচিং। লিচিং কথার মানে হচ্ছে পার্কুলেশন করে যখন মিনারেলস বা নিউট্রিয়েন্টস সয়েলের মধ্যে ঢুকে যায়। সো পার্কুলেশন অফ নিউট্রিয়েন্টস, দ্যাট ইজ দ্য মিনিং অফ লিচিং। হ্যাঁ, ওই যে সিপ করে যখন সয়েলের মধ্যে টেনে নেয়, যেহেতু ফুটো ফুটো টাইপের, তো ওই জন্যে সয়েলের মধ্যে যখন টেনে নিচ্ছে, পোরাস হয়ে যাচ্ছে, তো তখন যে নিউট্রিয়েন্টসগুলো হয়, মেনলি লাইম অ্যান্ড সিলিকা, এই দুটো নিউট্রিয়েন্ট মেনলি পার্কুলেট করে যায় সয়েলের মধ্যে, যার জন্য এটা ইনফার্টাইল হয়ে যায়। অ্যান্ড মেনলি ল্যাটেরিটিক রক্স, তো এই ধরনের যে রক্সগুলো রয়েছে সেটা লিচিংয়ে ল্যাটেরাইট সয়েল ফর্ম হয়। অ্যান্ড আন্ডার কন্ডিশনস অফ হাই টেম্পারেচার, হেভি রেনফল অল্টারনেটলি, ঠিক আছে, ড্রাই ওয়েট এই করতে করতে একবার সয়েলটা টাইট হয়ে যাচ্ছে, একবার ড্রাই হয়ে যাচ্ছে, আবার টাইট হয়ে যাচ্ছে, আবার ড্রাই হয়ে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে। So leaching is the process in which water soluble nutrients, especially lime and silica, they percolate into the soil during the rains, making the soil infertile. And that is why it is left only with iron and aluminium, যার জন্য একটা লালচে টোন নিয়ে নেয়। Laterite soil is one of the valuable sources of building material which can be easily cut with a spade. So spade দিয়ে ওটাকে ইজিলি ভেঙে দেওয়া যায়, কিন্তু যখন ড্রাই হয়ে যায় বা এয়ারে এক্সপোজ হয়, তখন ওটা আয়রনের মতন শক্ত হয়ে যায়, যার জন্য এটাকে ব্রিক সয়েল বলা হয়। হেন্স called brick soil. Distribution. Where do you find it? In the summits or the top parts of the Western Ghat and Eastern Ghats in peninsular India. তারপরে you find them in the Rajmahal range, Vindhya Satpura range in Malwa plateau, এই সব জায়গায় দেখা যায়। Summits or the top parts of the Garo Khasi hills in the northeast. Occurs in different parts of Andhra Pradesh, Tamil Nadu, West Bengal, Orissa, Karnataka and Goa, এই সব জায়গায় দেখা যেতে পারে। Now, characteristic, it is infertile কারণ এর মধ্যে লিচিং হয়। সো হেভি রেনফলের জন্যে
অনেকগুলো নিউট্রিয়েন্টস আমরা হারিয়ে ফেলি এই সয়েল থেকে। ইট ইজ পুয়ার ইন নাইট্রোজেন, পটাশিয়ামের জায়গায় পটাশ লিখবে, ফসফরাস অ্যান্ড লাইম, এই জিনিসগুলো ওর মধ্যে নেই। অ্যান্ড অবভিয়াসলি ইটস আ কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক। It is rich in iron. Iron is rich and it is red in color due to high iron oxide. It has a coarse texture. Coarse মানে কি, গুঁড়ো গুঁড়ো টাইপের, ধরলে বোঝা যায় easily. So it has a coarse texture, a very rough texture, and it is friable in nature. ওই যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া। Highly acidic, which makes it unsuitable for agriculture. Agriculture করা যায় না, কেন? এর মধ্যে অ্যাসিড কন্টেন্ট অনেক হাই। It is porous and has poor moisture retaining capacity. Moisture টেনে নিতে পারে না, hence crops are only grown with the help of irrigation. ইরিগেশনের সাহায্যে ক্রপস গ্রো করা যেতে পারে। Crops grown here, cashew nut and tapioca, they go very well here, and it is unsuitable for growing any other pulses. কোনো রকমের ডাল, সিরিয়াল, এগুলো এখানে হবে না। However, proper irrigation, যেটা আমরা রেড সয়েলেই দেখলাম, দ্যাট যদি ইরিগেশন দেওয়া হয়, ফার্টিলাইজার্স দেওয়া হয়, তাহলে এটা ক্রপ গ্রোয়িংয়ের জন্য সুটেবল। যেখানে আমরা দেখতে পারি চা, কফি, রাবার, সিঙ্কোনা, কোকোনাট এগুলো হয় মেনলি মাউন্টেন রিজনসে। ইট অলসো সাপোর্টস দ্য গ্রোথ অফ প্যাডি মানে রাইস ইন লো লাইং এরিয়াজ উইথ দ্য হেল্প অফ ইরিগেশন। ইরিগেশনের সাহায্যে এখানে প্যাডিও গ্রো করা যেতে পারে, উইচ ইজ রাইস। আচ্ছা, এই পার্টগুলো কিন্তু ব্রিফিংয়ে আছে। আচ্ছা, খাতা নাও, এগুলোকে লিখতে হবে, খাতা নাও। প্রথমটা ল্যাটেরাইট অ্যান্ড রেড। বাপরে, ভাইব্রেশন আছে, ভাইব্রেশন, মানে কিছু শান্ত রিংটোন দেয়। একটা কি একটা রিংটোন আছে না, ফা না কি, ই ফা বলে একটা রিংটোন আছে, চেঁচায় ওঠে ফোনটা। বাপরে বাপ, যাকে আর জলদি জলদি লিখবে। পরের ডিফারেন্স হচ্ছে রেড অ্যান্ড ল্যাটেরাইট। হ্যাঁ, রেড অ্যান্ড ল্যাটেরাইট। হয়েছে প্রথমটা। লিচিং, ও এদিকে হচ্ছে ওয়েদারিং, ওদিকে লিচিং।
একটু উঠালাম, it is less fertile, but where it is deep it is fertile. কেন, কোনটা, ওইটাই তো ব্যাপারটা। বোঝ আমি কি লিখেছি, অ্যাভয়েড রাইটিং ইফ 2 ডিফারেন্সেস আর আস্কড ফর, বাট যদি 3 ডিফারেন্সেস দেয় তখন কি করব? হয়েছে? আচ্ছা, আবার একটু পড়বো আমরা, তারপরে আবার ডিফারেন্স। একবারে লিখলে মাথা খারাপ হয়ে যাবে। হয়তো সবার লেখা বাকি আছে। আচ্ছা, এবার আবার চ্যাপ্টারে চলে আসো। Soil erosion. It can be defined as the detachment or separation and transportation of soil, মানে যেটা সেপারেট হয়ে যাচ্ছে সয়েল, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে বাই এজেন্টস অফ ওয়েদারিং, মানে ওয়েদারিং আলাদাভাবে ব্রেক করতে পারে, নিজের জায়গাতেই পড়ে যাবে, বা রানিং ওয়াটার অ্যান্ড উইন্ড, যেটা আরেক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ডিপ্লিশন অফ সয়েল অ্যান্ড ইটস নিউট্রিয়েন্টস ইজ স্পিডেড আপ বাই হিউম্যানস। আমরা কিছু কাজকর্ম করি যেটার জন্য সয়েল তার ফার্টিলিটি তাড়াতাড়ি লুজ করে, লাইক ফল্টি আনসাইন্টিফিক মেথডস অফ ফার্মিং, ডিফরেস্টেশন অ্যান্ড আদার ম্যাল প্র্যাকটিসেস। সয়েল ইরোশন দাস occurs when the rate of removal is more than formation. সয়েল যতটা না ফর্ম হচ্ছে তার থেকে বেশি যদি রিমুভ হয় তাহলেই হবে সয়েল ইরোশন। সো এটা অবশ্যই আন্ডারলাইন করবে, দিস ওয়ান। ঠিক আছে, দ্য রেট অফ removal of soil particles is more than the formation. Causes of soil erosion. এবার ভেজিটেশন, দিনকে দিন ভেজিটেশন যেটা আগে থেকে রয়েছে সেটাকে কেটে দেওয়া হচ্ছে, কাটিং ট্রিজ ডাউন। কেন? যাতে কনস্ট্রাকশন পারপাস, অ্যাগ্রিকালচারাল পারপাস মিট করা যায়। ওয়াই? পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে। সো এতটা পপুলেশন ফিড করার জন্যে গাছপালা এগুলোকে কেটে দিতে হয়, হয়তো রাস্তার ডেভেলপমেন্টের জন্যে, কোনো কিছু এস্টাবলিশ করার জন্যে ফরেস্ট কাভারের উপরে চাপ পড়ে। আরবানাইজেশন, কাল্টিভেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগুলোর জন্যে ফরেস্ট যেগুলো রয়েছে ইউজ হয়, বাট এগুলো যদি কেটে যায় তাহলে তখন যে সয়েলটা রয়েছে ইট ইজ গেটিং এক্সপোজড টু এজেন্টস অফ ইরোশন লাইক উইন্ড, রানিং ওয়াটার, যার জন্য ডেনিউডেশন হয় প্রচুর পরিমাণে। অ্যানথ্রোপোজেনিক কথার অর্থ আমি উপরেই লিখে দিয়েছি, ম্যানমেড। সো এর মধ্যে আমরা যে প্র্যাকটিসগুলো করি, শিফটিং কাল্টিভেশন, পাহাড়ি অঞ্চলের টেরেস ছাড়া ফার্মিং করা, কন্ট্যুর প্লাউইং না করা, this can lead to degeneration of the soil. Soil can get degraded over time. Overgrazing and mining activities also leave scars on the soil that take many years to heal. Presence of rainfall. Heavy rainfall is more dangerous. কেন? অতিরিক্ত বৃষ্টি হলে ফ্লাডস হবে বা স্প্ল্যাশ এফেক্ট হবে, যেটার জন্য ইরোশনের পাওয়ারটা বেড়ে যায়। অ্যান্ড টোপোগ্রাফি, হিল স্লোপস, especially the steep hill slopes, they are prone to erosion than on flat and level surface. Type of erosion, one is sheet erosion, গোটা একটা লেয়ার, এই যে আপনাকে বাড়ি মেরামত করতে বলি,
খুচায় খুচায় এখানে সব ফেলায় দেয়, দেখ কাণ্ড। ওই যে দেখতেই পাচ্ছি। বাহ। শীট ইরোশন, আবার বলছি, যখন পুরো একসাথে একটা লেয়ার নিচের দিকে নেমে আসে, especially the topsoil, it becomes loose and the entire topsoil comes down. This is called sheet erosion, যেটা নর্মালি bare খালি বা ডিফরেস্টেড স্লোপস অফ ল্যান্ডে দেখা যায়। দিস টাইপ অফ ইরোশন ইজ প্রেভেলেন্ট ইন সাচ রিজনস অ্যাজ হিমালয়াস, হিলস অফ নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, নীলগিরি অ্যান্ড সো অন। রিল ইরোশন, যখন সরু সরু স্ট্রিম চ্যানেলস হয়ে নেমে আসে, ইট কাটস ন্যারো গ্রুভস অ্যান্ড চ্যানেলস ইন টু দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য হাই ভেলোসিটি অর স্পিড অফ দ্য ওয়াটার স্কার্স দ্য ল্যান্ডস্কেপ, পুরো ল্যান্ডস্কেপটাকে ধ্বংস করে দেয়, উইচ ইজ নোন অ্যাজ রিল। নিউমারাস রিলস মেক দ্য ল্যান্ড আনইভেন অ্যান্ড রাগেড, অনেকগুলো রিল একসাথে থাকলে ল্যান্ড আনইভেন হয়ে যায়, রাগেড হয়ে যায়। Gully erosion, when the rills grow deeper and wider, they form gullies. Water gushes down in these paths, gradually making them wider and deeper. আর এগুলো তখন যখন একটা ভ্যালি বা গর্জ অনেক ডিপ হয়ে যায়, তখন এটা তৈরি করে ravine. In ravines, bedrock is exposed, so there's rock underneath that comes to the surface, and obviously the resultant rugged feature will that be rugged feature formed is called badland topography. Badland কি করি সুইটি, মাথা খারাপ হয়ে গেছে, বইটা কই? হোয়াট ইজ ব্যাডল্যান্ড টোপোগ্রাফি? দেখো, ব্যাড ল্যান্ড, যে ল্যান্ডকে কাল্টিভেট করা যায় না, ইনফার্টাইল, তো এখানে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি তৈরি হয়, which renders the soil unsuitable for cultivation till soil restoration takes place. তো এই প্যারাটা ইম্পর্ট্যান্ট লিখে রাখো, সয়েল যতক্ষণ না রিস্টোর করা হবে ব্যাক টু ইটস অরিজিনাল ফর্ম, it renders the soil unsuitable for cultivation till soil restoration takes place, and it can be seen in Chambal Valley, Madhya Pradesh, southeastern Rajasthan and so on. Stream bank erosion, যখন নদী তার ব্যাঙ্কসকে ভেঙে দেয়, সাইডগুলোকে ভেঙে দেয়। On the plains where the rivers overflow their banks, the floods the surrounding regions. In the case of the river Brahmaputra, Kosi, Chambal, Damodar and Ganga, এইসব জায়গায় ফার্টিলিটি অতিরিক্ত পরিমাণে সার্ভ হয়। দ্য ড্যামেজ ডান ইজ ট্রেমেন্ডাস, অ্যান্ড এক্সটেন্সিভ ইরোশন অন ওয়ান ব্যাঙ্ক অ্যান্ড ডিপোজিশন অন দি আদার। যেটা আমি আন্ডারলাইন করে রেখেছি, এটাকে আন্ডারলাইন করো। হাউ ডাজ আ রিভার শিফট ইটস কোর্স? সো এখানে দেওয়া রয়েছে ইরোশন অন ওয়ান ব্যাঙ্ক অ্যান্ড ডিপোজিশন অন দি আদার, এটা সাইমultaneously চলতে থাকে ওভার হান্ড্রেডস অফ ইয়ার্স, যার জন্য আমরা কী দেখি, নদী নিজের গতিটা বা পথটা সরিয়ে দিয়েছে। আগে কিন্তু ইছামতি নদী যেটা টাকি থেকে ফ্লো করে, সেটা আমাদের হাবড়া থেকে ফ্লো করতো এককালে, যার জন্য দেখবে হাবড়ায় একটা এলাকার নাম আছে পদ্মার পাড়। হ্যাঁ, পদ্মার পাড় একটু ভিতরের দিকে রয়েছে, তো পোস্ট অফিস রোড দিয়ে ঢুকে একটু ভিতরের দিকে রয়েছে। সো এই পদ্মার পাড়ে এককালে পদ্মা নদী বয়ে যেত, বাট শিফটিং অফ রিভার্স কোর্সের জন্য নদীটা এখন ওই টাকির ওই সাইড দিয়ে যায়। ওটাও কোন দিন আমরা দেখবো কোর্স শিফট হতে হতে বাংলাদেশে ঢুকে গেছে, মানে বাংলাদেশের সেপারেশন তৈরি করবে। Strong waves erode sediments from cliffs and shorelines and carry them back to the sea where they retreat. This type of erosion can be seen in western and eastern coast of Peninsular India. আচ্ছা, সয়েল ইরোশন বাই উইন্ড, কিছু কিছু জায়গা রয়েছে ডেজার্টের মধ্যে যেখানে কোনো ভেজিটেশন হয়তো নেই বা খুব কম ভেজিটেশন, এখানে উইন্ড একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর প্লে করে। উইন্ড এই সেডিমেন্টসগুলোকে তোলে আর ব্লোয়িং করে দেয় ড্রাই এরিয়া থেকে, blow away from the dry area and deposit in another area where fertility can be there, making both the areas unproductive. So দুটো এরিয়া হয়তো হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, আবার এখানে যাচ্ছি, দুটো এরিয়া আনপ্রোডাক্টিভ হয়ে যায়, যেখান থেকে বেরাচ্ছে আবার যেখানে যাচ্ছে।
Its destruction by wind is maximum during dust storms, যেগুলো হয় sand storms, by strong and gusty winds that can be seen in Thar of western Rajasthan, southern Punjab and so on. Wind erosion has led to advancement of the desert towards the east. So wind erosion এর জন্যে এটা আন্ডারলাইন করো, ওই যে লাস্ট লাইনটা, ইট হ্যাজ লেড টু দি অ্যাডভান্সমেন্ট অফ দ্য ডেজার্ট টু দি ইস্ট, ওই একই ব্যাপার। ওখানে একটা পয়েন্ট আমি লিখেছি, দেখো ছোট্ট করে, ডেজার্টিফিকেশন, এটাকে লেখো। when an area forcefully becomes a desert or due to certain conditions become a desert, it's called desertification. আচ্ছা, লাস্ট হিউম্যান ফ্যাক্টর, মানে আমরা এখানে কি করি? সো আমাদের প্রেশার অন ল্যান্ড রয়েছেই ফর হিউম্যান সেটেলমেন্ট, কাল্টিভেশন, গ্রেজিং। আমরা গ্রেজ করবো না, অ্যানিমালদেরকে গ্রেজ করাবো। সো এইভাবে কি হচ্ছে, দিনকে দিন আমাদের চাহিদাটা বাড়ছে, আর এই চাহিদা বাড়ার জন্য কি হচ্ছে, ডিফরেস্টেশন করতে হচ্ছে অন লার্জ স্কেল, স্পেশালি ইন ওয়েস্টার্ন ঘাট, ছোটনাগপুর প্ল্যাটো, শিবালিক রেঞ্জ, নর্থ ইস্টার্ন হিল স্টেট, তেলেঙ্গানা এক্সেট্রা। Soil conservation আমরা কাকে বলি? Steps taken to protect the soil from get eroded, protection of topsoil from wind and running water, and that is the main objective of soil conservation. Soilকে protect করে রাখা যাতে ওগুলো ভেসে না বেরিয়ে যায়। Consequently, soil conservation aims at reclamation of the soil, getting back the soil which has been damaged over years, and the restoration of soil fertility is of prime importance, main importance, and hence the government of India has given priority to soil conservation and its governmental anyways it's going to have priority. প্রত্যেক বছর 2 বিলিয়ন হেক্টর অফ রিচ টপসয়েল গেটস ওয়াশড টু দি ওশান। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওই দিন ক্লাসে বলছিলিস না এটা তোদের নেই, নিড, ইম্পর্টেন্স আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ইট টেক্স মিলিয়ন্স অফ ইয়ার্স ফর সয়েল টু ফর্ম। অ্যাকচুয়ালি যেটা বলা হয় 4 সেন্টিমিটারের যদি একটা সয়েল তৈরি হতে হবে, ওটার জন্য 100 বছর লাগে। 4 সেন্টিমিটারের সয়েল হতে ন্যাচারালি ইট টেক্স 4 ইয়ার্স। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু প্রিজার্ভ দিস নিউট্রিয়েন্ট। হ্যাঁ, ওটাই তো বললাম, এই পার্টটা তোদের বইতে নেই, তোদেরটা রয়েছে কি বললি যেন, আরেকবার নামটা বল। আচ্ছা, ইম্পর্টেন্স অফ সয়েল কনজারভেশন। হ্যাঁ, দেখা যাক।
Okay. Importance of soil conservation. প্রথমে কি দেখো, eroded soil, especially from hill slopes, increases the level of water in the river, causing them to flood. সো যদি ওয়াটার লেভেল রাইজ হয়ে যায় তাহলে ওয়াটার ঠিক করে ওর নিজের পাথে ফ্লো করতে পারবে না, ফলে ল্যান্ডে আনস্টেবলভাবে চলে আসবে। কনজারভেশন অফ দ্যাট সয়েল উইল রিকোয়ার will require such possibilities. Soil conservation can control the problem of rapidly increasing desertification of land. So soil conservation problems গুলোকে সলভ করতে পারে। Then the preservation of topsoil helps in improving quality of crops. Conservation of soil reduces pollution, water regarding everything. Conservation of soil requires pollution of water resources, providing clean water for everyone. So সবার জন্য সমানভাবে ক্লিন ওয়াটার দিতে হবে। And healthy and fertile soil produces better crops, better income for farmers. Lastly, it acts like a carbon sink. So এটা আমার আগের বইতেও ছিল এই নিডের মধ্যে, নিডটাকে এখানে ভেঙে দিয়েছে পয়েন্টসে। So it acts like a carbon sink. কোথায় গেল? হ্যাঁ, filtering water, growing food and absorbing carbon dioxide. আচ্ছা, মেথডটা আবার পরে করছি, আবার ডিফারেন্সে চলে আসো। এটা তো করোনি, ও এটা লিখলি, তাহলে পরেরটা লেখো। রেড ব্ল্যাক, এটা কিন্তু অ্যালুভিয়াল ল্যাটেরাইট, ঠিক করে দেখো, ওই জন্যই ভাবছি। নাও এটা লেখো। নাও নাও লেখো লেখো, হাত চালাও। উঠালাম। কোন পয়েন্টে আছিস? হাত পা চালা এবার, এত স্লো যখন পাও চালা। হ্যাঁ হ্যাঁ, আরে দাঁড়া, ও এখনো লিখছে।
উঠেই দিয়েছে কিন্তু রেড ব্ল্যাক। যাকে আমি যে এখনো আগের পয়েন্টে রয়েছি, ওই দিন আতঙ্কে আছি। এই শুক্রবারে একটা এক্সট্রা অনলাইন ক্লাস হবে, মানে এমনি অনেকগুলো এক্সট্রা অনলাইন ক্লাসেস হবে, কারণ সিলেবাস আমাদেরকে কোপ আপ করতে হবে। ছোট হবে আমি বলছি, ওই 10টার পরে, রাত 10টার পরে 20 মিনিটের ক্লাস, 20 মিনিটস। এমনি করে শুক্রবারে একটা হবে, শনিবারে একটা হবে, কারণ 10টা দিয়ে কী আছে। এগারোটা অব্দি 10টা একটা ফিজিবল টাইম। 10:30 সকালে কি করে অনলাইন ক্লাস করবো? কেন, কি আছে? তা আমাদেরকে তো যেতে হবে, রবীন্দ্র জয়ন্তী। এই কি মানডে কি আছে? হ্যাঁ, 8 তারিখ শুক্রবার, 9, 10, 11, হ্যাঁ কিছু তো নেই। ওটা ডায়েরি না এলে তো বুঝতে পারবো না। আমরাও তো ওয়েট করছি ডায়েরির জন্য, প্ল্যান করতে পারছি না কিছু। ডায়েরি এলে তখন প্ল্যানিং হবে। হ্যাঁ, ওটাও তো অল ডিপেন্ডস অন দ্য ডায়েরি। সব ডায়েরির জন্য ওয়েট হয়ে রয়েছে। ইউনিট টেস্টের সিলেবাস, ইউনিট টেস্টের ডেট, ডায়েরি। আমরাও ডায়েরির জন্য ওয়েট করছি, কারণ একদিন দেখলাম ডায়েরি এলো। হ্যাঁ এসছিল, সেটা তোদের ওই ইউনিটের নোটিশ আসার আগে। এইবার হট করে ইউনিটের নোটিশ এলো, এবার ডায়েরি মনে হয় রিপ্রিন্ট হবে বা কিছু একটা হবে, চেঞ্জ হবে। হ্যাঁ হয়তো পেজ অ্যাডিশন করবে, আর কিছুই না, বা ওই সেকশনটা জাস্ট হয়তো বাদ যাবে, পুরোটা রিপ্রিন্ট হবে না, জাস্ট অ্যাডিশনস হবে, চেঞ্জেস হবে। এবার জানি না, আমরা ওই জন্য ওয়েট করছি। আচ্ছা এটা হয়ে গেছে। আরেকটা ডিফারেন্স, ওটা আমরা আবার পরে লিখব। না 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 ঠিক আছে, ইমোশন কন্ট্রোল করো। এইবার টাইপস অফ ইরোশনে চলে আসি। সো এখানে দেখো, প্রথমে রানিং ওয়াটার, শিট ইরোশন। শিট ইরোশন হচ্ছে যখন গোটা একটা ল্যান্ডমাস, ভালো করে বুঝবে, পাহাড়ি অঞ্চলে যদি গাছপালা আমি কেটে দিই তাহলে পুরো ফাঁকা হয়ে গেল পাহাড়টা। টাইপস অফ সয়েল ইরোশন। হ্যাঁ পরের পেজে যা, দেখি টাইপস অফ সয়েল ইরোশন নেই। আরে এজেন্টস অফ সয়েল ইরোশন, এই তো এজেন্টস, এই যে এজেন্টস অফ সয়েল ইরোশন। অ্যাকচুয়ালি ওটা টাইপ, ও আচ্ছা এখানে ইম্পর্টেন্স ছিল। এবার মেথডস, তাই তো? মেথডস হচ্ছে, আচ্ছা মেথডস দেখো সেম আছে তো, এই যে মেথডস। আচ্ছা মেথডস এখানে অনেক বড় বড় করে লেখা রয়েছে, এত বড় না লিখলে হবে।
মেথডস অফ সয়েল কনজারভেশন যদি বলা হয়, স্টেট এনি 4 মেথডস, 3 মেথড, শর্ট করে লিখতে পারবে। প্রথম মেথড কি লিখতে পারবে? সিম্পলি ওয়ান ওয়ার্ড, অ্যাফরেস্টেশন। হ্যাঁ হ্যাঁ, 1 নম্বর তুমি অ্যাফরেস্টেশন লিখলে, হ্যাঁ স্কুলে দেবে, কাউন্সিলেও দেবে। এইবার ধরে রাখো বললো বেনিফিট অফ অ্যাফরেস্টেশন, তাহলে ওই যে বোল্ডে লেখা রয়েছে যেটা গ্রোয়িং মোর ট্রিজ টু, এটা আন্ডারলাইন করো, বাইন্ড দ্য সয়েল অ্যান্ড প্রিভেন্ট ইট ফ্রম গেটিং ইরোডেড। ব্যাস এইটুকুই লিখলে হবে। মানে অ্যাফরেস্টেশন অর গ্রোয়িং অফ ট্রিজ টু বাইন্ড দ্য সয়েল অ্যান্ড প্রিভেন্ট ইট ফ্রম গেটিং ইরোডেড, ব্যাস এইটুকু পয়েন্টটা লিখলেই হবে, আর লাগবে না। এই সপ্তদ্বীপ আন্ডারলাইন কর, বাহ, মানে নিজে চলে এসছি, আমারে দেখো। নাও লিভিং ল্যান্ড ফ্যালো। এবার দেখো ফ্যালো কিন্তু এক ধরনের ল্যান্ড হয় যেটা কাল্টিভেশন আমি টেম্পোরারিলি করছি না। কেন করি না? বিকজ ওর মধ্যে ফার্টিলিটি কম আছে। এই ধরনের ল্যান্ড আমরা নর্মালি নর্থ ইস্টার্ন স্টেটসে দেখি, মানে মেঘালয়া, নাগাল্যান্ড, এইসব জায়গায় ফ্যালো ল্যান্ড প্রচুর দেখি। আমাদের এখানে জীবনে কোনো ফ্যালো ল্যান্ড দেখবে না, কারণ যদি ফ্যালো হয় ওর উপরে যা পারবে ঢুকিয়ে দেবে, পেঁয়াজ রসুন লঙ্কা যা পারবে ঢুকিয়ে দেবে, কোনো জায়গা এখানে ফাঁকা নেই। মানে রেখে দিলাম 1 বছর অবধি বা 2 বছর, এবার নিউট্রিয়েন্ট আসবে, ওইসব টাইম নেই এখানে। যার জন্য কোনো সময় তুমি আমাদের এখানে কোনো জমিকে ফ্যালো দেখতে পারবে না। ভাই ইটস ভেরি ফার্টাইল। একটু কিছু জল দিল, ফার্টিলাইজার দিল, ব্যাস একদম নতুন কাল্টিভেশন শুরু করে দেবে। বাট নাগাল্যান্ড এইসব জায়গায়, এগুলো হিলি রিজন, তো ওই জন্য জল ওখানে ধরে রাখতে পারে না তো বেশিক্ষণ, যার জন্য ওখানে জমি ফ্যালো রাখতে হয় 1-2 বছর, যাতে নিউট্রিয়েন্টটা গেইন করে, এইবার আবার কাল্টিভেশন করবে। যার জন্য ওখানে যে ক্রপগুলো কাল্টিভেট হয় সেগুলো বেটার কোয়ালিটির হয় না, বা নর্মাল ছোটোখাটো টাইপের ক্রপস হয়, নট ইম্পর্টেন্ট ক্রপস। সো ফ্যালো হচ্ছে লিভিং ল্যান্ড। ফ্যালো এক্সপোজেস ইট টু এজেন্টস অফ ইরোশন। ফাঁকা যদি কোনো জমি রেখে দিই, কোনো ওর মধ্যে ক্রপ কাল্টিভেশন করলাম না, তাহলে সয়েলটা লুজ থাকবে, কারণ যত ক্রপস হবে তত সয়েল বাউন্ড থাকবে। বাট যদি ক্রপ না থাকে তাহলে লুজ হবে। অ্যান্ড ফার্মার্স হিয়ার ক্যান গো কভার ক্রপ। কোয়েশ্চেন ডিরেক্টলি আসতে পারে, হোয়াট ইজ আ কভার ক্রপ? সো ওটাকে আন্ডারলাইন করো। কভার ক্রপ ইজ সোন আফটার আ হারভেস্ট for the benefit of the soil. They not only, এটা আন্ডারলাইন করবে, not only prevent soil erosion but they build and improve soil fertility. So cover crop হচ্ছে একটা additional crop. It can be a leguminous crop, যেমনি পালস, ডাল। তো আমি চাল কাল্টিভেট করার পরে ডাল কাল্টিভেট করতে পারি, কিসের জন্য? ফার্টিলিটি রিগেন করার জন্য। আর ফার্টিলিটি শুধু না, ডাল কাল্টিভেট করলে নাইট্রিফিকেশন হয়, পড়েছো না তোমরা? নাইট্রিফিকেশন, নাইট্রোজেন ফিক্সেশন, সো ওটা হতে পারে। তো দ্যাট ইজ আ কভার ক্রপ। ফার্মার গ্রোজ আ কভার ক্রপ টু প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড টু ইমপ্রুভ সয়েল ফার্টিলিটি। নেক্সট কন্ট্যুর প্লাউইং। কন্ট্যুর প্লাউইং জিনিসটা কি? দিস ইজ কন্ট্যুর প্লাউইং। পাহাড়ি অঞ্চলে, এই দেখো যেটা তোমরা বাদিকে দেখতে পাচ্ছ, দিস ইজ টেরেস ফার্মিং। পাহাড়ে গেলে তুমি দেখবে যে চা গাছগুলো যেখানে হয় সেগুলো হচ্ছে টেরেস ফার্মিং। আর কন্ট্যুর প্লাউইং ওই টাইপের হয়, কন্ট্যুরস ইন কন্ট্যুর লাইক প্যাটার্ন, সার্কুলার বা কনসেন্ট্রিক প্যাটার্নসের মধ্যে থাকবে, মাঝখানে গ্যাপ টু ওয়াক। মানে ভাবো আমি যদি পুরো এখানে টানা গাছ বানিয়ে দিই, হাঁটার জায়গা নেই, তাহলে মাঝখানে যদি কোনো ক্রপ আমাকে তুলতে, আমি কী করে তুলবো? এটা ক্রেন দিয়ে তুলতে হবে, এবার ও তো সম্ভব না, আমার হেঁটে যেতে হবে। ক্রেন দিয়ে এখানে তুই গাছ কাল্টিভেট করবি, মানে গাছ লাগিয়ে এবার 4-5 বছর করতাল বাজাও, কারণ কোনো কিছু তো আমি বার করতে পারবো না। গাছ লাগিয়ে আমি বসে থাকি, 4-5 বছর কিছু খাবো না, দাবো না। তারপরে 4-5 বছর পরে যখন গাছ হবে, যদি ফল হয় কৃপা করে, তাহলে গিয়ে যদি খাই, ফল বিক্রি করবো। এটা হচ্ছে কন্ট্যুর প্লাউইং করা হয় গ্যাপ রাখার জন্য, গ্যাপটা মেনটেন করা হয় যাতে জলেরও ভালো মুভমেন্ট হয়। আমি গাছগুলো, যেগুলো আমি গাছ তো না, ক্রপ যেগুলো প্লান্ট করেছি সেগুলোকে মেনটেন করতে পারি। এবার মাঝখানে যদি কিছু হয়, আমি কি করে মেনটেন করব? যেমনি তুমি যদি কোনো সময় গ্যান্ডারির ফার্ম দেখেছো, আরে গ্যান্ডারি, সুগার কেন গ্যান্ডারি, সুগার কেনের ফার্ম তুমি দেখবে পুরো একদম ঘন হয়। এবার যার জন্য যখন সুগার কেন কাটা হয়, ওরা তো ভিতরে গিয়ে কাটে না, ডাইরেক্ট একটা জিনিস নিয়ে বাইরে দিয়ে কাটতে শুরু করে দেয়, একদম লাইন দিয়ে।
কারণ ভিতরে ঢোকার জায়গা নেই তো, যে আমি একটা দুটো বার করব কি করে করবো, এমনি এমনি করে একদম লাইন দিয়ে স্কাইট বলে জিনিসটাকে, ওই স্কাইট দিয়ে কাটতে থাকে। সাইট না, স্কাইট, SCYTH, স্কাইট, গ্রিম রিপারের হয় যেটা, স্কাইট। বল কি বলছিস? হ্যাঁ সুগার কেনে বহুত লাগে, হ্যাঁ বাবা বিভৎস লাগে সুগার কেনে। বেত তো হিসাব মতন তো বেত, বাট এটা সুগার থাকে ভিতরে, তো মিষ্টি মার হবে, সুইট শট। যাকে একদিন মারে কিনে দিস একটা গ্যান্ডারি, বলিস সেটা দিয়ে আমার একটু পিটিয়ে দেখো তো কেমন হয়। মার খাওয়ার পরে রসটা খেয়ে নিবি, কি আছে সে কি, এ তো আমার মিসেসের মতো, আমার তো ভাল লাগে। ওটার মধ্যে একটু লেবু দিয়ে আর ইয়ে দিয়ে একটু বিট নুন দিলে হেভি লাগে সুগার কেন। কন্ট্যুর প্লাউইং, সো ওটা হচ্ছে কন্ট্যুর প্লাউইং ইন হরাইজন্টাল রোজ, এগুলোকে আপ অ্যান্ড ডাউন দ্য স্লোপ কাল্টিভেট করা হয়। অ্যান্ড ইট হেল্পস টু ক্যাপচার, এটা আনলাইন করো, ক্যাপচার অ্যান্ড হোল্ড রেনফল, যাতে এগুলো সারফেস রান অফ হয়ে নিচের দিকে না চলে আসে, প্রিভেন্টিং ওয়াশিং অফ সেডিমেন্টস। প্লাগিং অফ গালিজ, যদি কোনো গালি থাকে নতুন তৈরি হচ্ছে, এটা যাতে আরও ডিপ না হয় ওই জন্য সিমেন্টের ব্যাগ, ইট পাথর এগুলো দিয়ে ব্লক করে দেয় গালিটাকে, যাতে জল এখান থেকে টানা গিয়ে ইরোড না করে দেয় জায়গাটাকে। ওই জন্য প্লান্ট, স্টোনস বা রক্স দিয়ে এখানে ডিপোজিট করে জমিয়ে দেয়। দেখো প্লাগিং অফ গালিজ, প্লাগিং অফ গালিজ, এই যে দেখো, মানে এই পুরোটা একটা গালি, এই গালির মাঝখানে পাথর বসিয়ে দিয়েছে। আচ্ছা এইটা দেখো, এটা দেখলে ভালো বুঝবে। এই দেখো জল যাচ্ছে এই পথে যাতে জলটা পাস না করতে পারে। আরে এখন নেই, বর্ষাকালে, বর্ষাকালে যখন জল এখান থেকে পাস করবে যাতে, হ্যাঁ কত বড়, এগুলো পাহাড়ি অঞ্চল তো, এখানে অত বৃষ্টি হয় না, মানে কিছু কিছু রিজনতে, সব পাহাড়ে না, কিছু পাহাড় আছে যেখানে বৃষ্টি বেশি হয় না, যার জন্য সয়েল নরম হয়। এইবার যদি ওখানে এমনি ধরনের বৃষ্টি হয় তাহলে পুরো সয়েল ফেটে যাবে, যাতে না ফাটে, ল্যান্ড যাতে নরম না হয়ে যায়, ওই জন্য এই গালিজগুলোকে বন্ধ করে দেয় যাতে ল্যান্ডটা ইনট্যাক্ট থাকে। দিস ইজ কল্ড প্লাগিং অফ গালিজ, গালিজগুলোকে বন্ধ করে দেয়া। আচ্ছা হ্যাঁ, it prevents them from getting further deepened and further widened. কনস্ট্রাকশন অফ ড্যাম, যদি আমি একটা ড্যাম তৈরি করি, আমি ওয়াটার ফ্লোটাকে রেগুলেট করতে পারছি, তাহলে এখানে অতিরিক্ত পরিমাণের ডিস্ট্রাকশন হবে না। টেরেস ফার্মিং, একটু আগে আমরা যে ছবিটা দেখলাম, ইট ইজ ডান টু কনজার্ভ সয়েল অ্যান্ড ইট ইম্পিডস দ্য ফ্লো অফ ওয়াটার, রিডিউসেস দ্য ফ্লো অফ ওয়াটার। লো মাড ওয়াল, ছোটো ছোটো দেয়াল বানানো হয় এই টেরেসের বর্ডার দিয়ে, যেটাকে আমরা বান্ড বলি। বান্ড ইজ আ স্মল মাড ওয়াল ক্রিয়েটেড অ্যারাউন্ড আ টেরেস, যাতে জল যেটা নামছে পাহাড় থেকে সেটা যাতে ফাটাকসে বেরিয়ে না যায়, একটু সময় থাকে, ওই জন্য ছোটো ছোটো মাটির দেয়াল করা হয়। দ্যাট ইজ কল্ড কন্ট্যুর বান্ডিং। স্ট্রিপ ক্রপিং, স্ট্রিপ বা লাইন দিয়ে, প্র্যাকটিস অফ গ্রোয়িং ফিল্ডস ইন ন্যারো স্ট্রিপস অ্যাক্রস দ্য স্লোপ ইট রাইট অ্যাঙ্গেলস টু দ্য ডাইরেকশন অফ দ্য উইন্ড। তো যদি আমরা স্ট্রিপ ক্রপিং দেখি, strip cropping, it will look something like this in lines, আর এখানে বলছে it is perpendicular to the direction of wind, তাহলে উইন্ড কোন দিক দিয়ে আসবে, আইদার এদিক দিয়ে বা এদিক দিয়ে, কোনো দিক দিয়ে, সো ইটস perpendicular to the direction of wind। ঠিক আছে, রেগুলারলি ট্রেড উইন্ড সারা বছর ব্লো করতে থাকে, তো সো ওই জন্য যে উইন্ডসগুলো সারা বছর ব্লো করে যে ডাইরেকশনে, ওটা বুঝে ওরা স্ট্রিপিং করে। So it is done in right angles to the wind direction, following the natural contour or the terrain to prevent wind and water erosion. Then crop rotation, একই জমিতে তুমি এক সময় রাইস কাল্টিভেট করছো, তারপরে ডাল করছো, আবার বাঁধাকপি করছো, মানে নানান ভ্যারাইটি তুমি করছো। আমাদের এখানে ক্রপ রোটেশনও হয়, মাল্টিপল ক্রপিংও হয়। মেনলি আমাদের এখানে মাল্টিপল ক্রপিং দেখা যায়। তুমি যদি এখান থেকে গুমার দিকে যাও, তুমি দেখবে যে চাষের জমিগুলো রয়েছে, একই জমির মধ্যে চাল হচ্ছে, কুমড়ো হচ্ছে, টমেটো হচ্ছে, সব একসাথে। কেন? জায়গা কম,
ফার্মার যতটা পারছে নানান প্রোডাকশন করে ওটার বেনিফিটটা নিতে চাইছে। সো এটা মাল্টিপল ক্রপিং, যার জন্য ফার্মার কি ইউজ করে, সার, আর ভালো লেভেলের সার ইউজ করে, ফার্টিলাইজার্স। They use organic manure, either grow leguminous crops, and they rotate the crops by alternating soil exhaustive variety with enriching ones so as to maintain soil fertility. Pasture lands, মানে যেগুলো grazing lands যেগুলো রয়েছে, that have been overgrazed also suffer from erosion. Farmers conserve grazing lands by limiting the time that their herds graze in one area. একই জায়গায় কতক্ষণ গ্রেজ করার কথা সেটাকে একটা টাইম লিমিটেশন দিয়ে দেওয়া হয়। ইমপ্লিমেন্টিং রোটেশনাল গ্রেজিং। শেল্টার বেল্ট, দেখো ইম্পর্টেন্ট লিখে রেখেছি। হোয়াট ইজ আ শেল্টার বেল্ট? ইট ইজ আ রোজ অফ ট্রিজ প্লান্টেড ইন পারপেন্ডিকুলার ডাইরেকশন অফ উইন্ড। ইট ইজ নট ক্রপ। ক্রপ যদি হয় তাহলে কি ওটা? স্ট্রিপ ক্রপিং। আর যদি গাছ প্লান্ট করা হয় পারপেন্ডিকুলার টু দ্য উইন্ড ডিরেকশন, যেমনি ধরে রাখো দীঘায়, ওল্ড দীঘায় যদি তুমি ওল্ড দীঘা গিয়ে থাকো, এই এদিকে তাকা, গল্প না করে। এটা হচ্ছে ওল্ড দীঘা, ঠিক আছে? এই যে বিশ্ব বাংলা ওল্ড দীঘাতে, এই যে মাঝখানে যে সার্কেলটা দেখছো, সো এটা ওল্ড দীঘা, ঠিক আছে? আর এটা হচ্ছে দীঘার, ওল্ড দীঘার মার্কেটটা। বাট যদি আমরা বাদিকে আসি টুয়ার্ডস নিউ দীঘা, তো এই যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, দিস এরিয়া, এটাকে ঝাউবন বলা হয়। এই যে এই এরিয়াটা যেটা তুমি দেখতে পাচ্ছ, দিস ইজ ঝাউবন। এইখানে আর একটু পরে এলে এই যে নিউ দীঘা, ঠিক আছে? ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝখানে এটা দেখতে পাচ্ছ, এটাকে ঝাউবন বলা হয়। এই দেখো নিউ দীঘা, ঝাউবন। এবার এইখানে যে ঝাউবনটা রয়েছে স্পেশালি, হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ না, যদি তুমি ঠিক করে গাছগুলোকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখো, তুমি দেখবে একই টাইপের গাছ এখানে, ডেসিডুয়াস, একই টাইপের গাছ। বাট এই গাছগুলো উইন্ড ডাইরেকশনের পারপেন্ডিকুলার, মানে সমুদ্র থেকে হাওয়াটা আসছে আর গাছটা ওর পারপেন্ডিকুলার রয়েছে। তাহলে কি হচ্ছে, এটা দুটো কাজ। একটা হচ্ছে উইন্ডের স্পিডটাকে কমানো, গাছগুলো ব্লক করে দিচ্ছে। অ্যান্ড ইন কেস হাইপোথেটিক্যালি কোনো সময় যদি একটা সুনামি হয়, কোনো সময় যদি হাইপোথেটিক্যালি একটা সুনামি হয়, তাহলে সেই সুনামি স্পিডটাকে রিডিউস করার জন্যে এই শেল্টার বেল্ট কাজ করে। সো দ্যাট ইজ হোয়াট ইজ আ শেল্টার বেল্ট। Perpendicular to wind direction to reduce the speed of wind and check migration of sand dune. It also prevents coastal erosion. আচ্ছা, রোল অফ কোস্টাল ইরোশন, কোস্টাল রিজনে ইরোশন হয় না। আচ্ছা, এখানে এগুলো আন্ডারলাইন করে রাখো। গভর্নমেন্ট কী কী করতে পারে? হ্যাঁ, কেন নেই বইতে? আছে তো। রোল অফ গভর্নমেন্ট ইন সয়েল কনজারভেশন কী কী? স্ল্যাশ অ্যান্ড বার্ন হ্যাজ বিন কন্ট্রোলড ইন নর্থ ইস্টার্ন স্টেটস অফ ইন্ডিয়া। তারপরে কাটিং ডাউন অফ ট্রিজ ইজ প্রোহিবিটেড বাই ল, এটা আন্ডারলাইন করো। মানে ডিফরেস্টেশন ইজ প্রোহিবিটেড, অ্যালাউড নেই। কি নেই? এইসব চ্যাপ্টার অমনিভাবে লেখা থাকে না। এই চ্যাপ্টারে কোনো কিছু কাটা নেই, সব আছে। অ্যাটলিস্ট ফার্স্ট 5 চ্যাপ্টার্স অফ দ্য বুক কিছু কাটা নেই। ওখানে না মেনশন থাকলে ওটা এমনভাবে মেনশন রয়েছে যে এগুলো এমবেডেড রয়েছে ওর মধ্যে। মেথড অফ কনজারভেশন, তো এটাও তো মেথড অফ কনজারভেশনই তো, উইচ ইজ বাই দ্য গভর্নমেন্ট, বাট ইট ইজ সয়েল কনজারভেশন। তো তাহলে নাও ওয়ান মহোৎসব, অ্যাফরেস্টেশন প্রোগ্রাম যেগুলো আন্ডারটেক করা হয় ইন অর্ডার টু প্রিভেন্ট ইট। তারপরে রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ফরেস্ট্রি, অ্যাগ্রো ফরেস্ট্রি, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এগুলো দিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয় যে সয়েল একটা প্রেশাস রিসোর্স যেটাকে আমাদেরকে বাঁচাতে হবে। ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট, ইটস আ মেথড অ্যাডপ্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু কনজার্ভ সয়েল। অ্যান্ড ওয়াটারশেড কি, এটা ডেফিনেশনটা আন্ডারলাইন করবে। ইট ইজ আ ড্রেনেজ এরিয়া on the earth's surface from which runoff resulting from rainfall flow into a larger stream, river, lake or ocean. So এটার ম্যানেজমেন্ট করা দরকার আমাদের, কনজারভেশন, ব্যাস ওইটুকুই। আর এখানে যে টার্মস টু রিমেম্বার আছে এর মধ্যে এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট, বলতে গেলে সবকটাই পড়বে, ডিরেক্ট ডেফিনেশনই চলে আসবে। শিফটিং কাল্টিভেশন, মাল্টিপল ক্রপিং, পালভারাইজেশন, ক্রপ রোটেশন, এগুলো সব। আচ্ছা, যেটা আছে ওটাই পড়বি।
মোটমাট খাতাটা নাও, লাস্ট ডিফারেন্স বাকি। এই লেখ, এরপরে ম্যাপ রয়েছে, লেখো ফটাফট। বৃষ্টিও আছে, ওই জন্য এখন বসে থাকো। মাথা ব্যথা করছে এত জলদি, কি হয়েছে? চা খেতে যাবি? বাড়িয়ে দিচ্ছি, বন্ধ করলে চাপ হয়ে যাবে, তখন আবার গোমট লাগবে। ওটাই তো, খাতাটা বার কর, এখনো টাইম হয়নি, সবে 24 হয়েছে, লেখো। হ্যাঁ, মাথা ব্যথা কিছুই করছে না, লেখো। এই সুব্রজিৎ, বই বার কর, খাতা বার কর। আজকে মনে হয় না আর ম্যাপের টাইম করার টাইম, ম্যাপ করার টাইম থাকে। যাই হোক, না না পরের কিছু না, আজকেই হবে, হয়তো অনলাইনে করলাম ওই 10টার পর। আজকেও কি আছে কিছু? কালকে 2টো অবধি পড়া, রাত 2টো? হ্যাঁ, মানে অজুহাত রেডি আছে। আজকে কটা অবধি পড়া? তাহলে 10:30। 10:30, 20 মিনিট, বেশিক্ষণ না। হ্যাঁ ব্যাস, তাহলে তখন তাহলে ম্যাপটা করব। তোর আছে? ও তাহলে ঠিক আছে, তাহলে আজকেই করে নেব। 20 মিনিটেরই ম্যাটার। আই থিঙ্ক একটাই ম্যাপ বাকি রয়েছে। কটা হয়েছিল? ওয়াটার বডি হয়নি, বাকি সব কটা হয়ে গেছে। ওই তো একটাই ম্যাপ বাকি, ডেজার্ট, প্লেন, প্ল্যাটো, মাউন্টেন, পিক। তাহলে একটাই ম্যাপ বাকি আছে, ওয়াটার বডি। উইন্ড আছে? Mountain, peaks, plateaus, plains, desert, water bodies, latitude, longitude, direction of winds. ঠিক আছে, ওগুলো আমি রেডি রেখে দেবো। মানে হিসাব মতন তোমাদের আজকে রাত্রে 3টে ম্যাপ লাগবে। ওয়াটার বডি, এই রিভার্স হয়েছে? রিভার্স তো হচ্ছে আইডেন্টিফাই। আচ্ছা ঠিক আছে, 4টে ম্যাপ লাগবে, মাথায় রাখবে। রিভার্স, ওয়াটার বডিজ, ল্যাটিটিউড, লংিটিউড আর ডাইরেকশন অফ উইন্ড। অনলাইন ক্লাস কিন্তু, আবার ঘুমিয়ে পড়ো না 10:30টার পরে। পরশুদিন তো এমনিও থাকবে, কালকে আর রাখছি না। কালকে তো অনেকজনের শুনলাম পড়া রয়েছে, কালকে আর রাখছি না, আজকে রাখবো। আজকে কটা অবধি আছে? তারপরে গপাগপ খেয়ে নিবি। দেখো চা খেতে চলে গেলো ফাটাক।